বাচ্চার এই জামা প্যান্ট সব আমার হাতে দিতেছে। তখন আমি বললাম যে কেন আমার বাচ্চার হাত অপারেশন করতেছিলেন আপু, আমার মেয়ের জামা প্যান্ট খুলছেন কেন? ওনারা আবার বলতেছে যে বাচ্চার জামা প্যান্ট খুলে দিছি কারণ বাচ্চাকে যখন আইসোলেশন রুমে ঢুকাই তখন আমরা সেখানকার পোশাক পরাই দেই। এরকম কাছে টাকা নেব না, উনি যদি আমাকে 20 লাখ দেওয়ার অফার করে আমি ওনাকে 40 লাখ দেবো। আমার সন্তানকে আমার বুকে ফেরত দিতে হবে, আমি এটাই বলতেছি, আর কিছুই বলতেছি না। অনেক বাবা মা আছে তারা যেন এরকম। আর আরও একটা কথা বলি যে অপারেশন হওয়ার পরে যখন লাশটা গাড়িতে উঠায় দেয় ওরা আমাদের অপারেশন খরচে 50,000 নিয়ে নিচ্ছে, সেটা আমাদেরকে ফেরত দেয়। কেন ওরা এটা আমাদেরকে ফেরত দেয়? প্রধানমন্ত্রীর কাছে এটাই দুহাত জোর করে মিনতি করি, আমার সন্তানকে যদি ওই পৃথিবী থেকে তুলে নিয়েছে ওর যেন ফাঁসি হয়, ওর যেন কঠোর শাস্তি হয়। আমি প্রধানমন্ত্রীর কাছে দুহাত করে এটাই মিনতি করি। আর ভাইয়েরা শোনেন, বাচ্চা তো ছোট, অপারেশন করছে, এখানে গোসলটা করায় নিয়ে গেলে ভালো হইতো। তখন আমার হাজব্যান্ড বলতেছে যে না, বাচ্চাকে আমরা দেশে গোসল করাবো, এরকম করে বলতেছে। এখন আমার মাথায় ক্যাচ করতেছে যে ওনারা হয়তো এই কাজটা করছে জন্য ওরা আমাদেরকে গোসল করে কাপড় পরাই দিলে তো আমরা দেখতে পারতাম না পেটটা, ওই জন্য এরকম চালাকি করছিল। এখানে কিন্তু অনেক গ্রামের মানুষজন রয়েছে, প্রতিবেশী রয়েছিল, তো ওনারা আমরা একটু কথা বলবো। আপনার নামটা কি একটু বলেন? আমার নাম মোসাম্মদ বেলি আক্তার। আসলে কি হয়েছিল আপনার বাচ্চার সাথে? আমার সন্তানের 9 মাস বয়সে হাত পুড়ে গিয়েছিল। আমরা যখন সদর হসপিটালে নিয়ে গেছিলাম সেখানে হাত শুকায় গেছিল, কিন্তু হাত এরকম বাঁকা হয়ে গিয়েছিল। উনি বলছিল, শাকিলু স্যার এখানে চিকিৎসা করছিল, উনি বলছিল যে কিছুদিন পর অপারেশন করলে ভালো হবে। যখন 2.5-3 বছর বয়স হয়ে গেল ওর, তখন আমরা রংপুরে নিয়ে গেলাম। যে রংপুরে সদর মেডিকেলে দেখাইছিলাম, ওনারা বলছে যে হাত অপারেশন করতে পারবো আমরা, কিন্তু হাতের এই আঙ্গুলের বাঁকাগুলো কেটে দিলে বাচ্চার অপারেশন হবে, কিন্তু বাচ্চার হাত কাজ করবে না, রক কাটা যাবে, এরকম করে আমাদের বলছে। আর আপনারা যদি ঢাকায় নিয়ে যাইতে পারেন তাহলে ভালো। এরকম করে কথা বলার পরে আমরা ভাবছিলাম যে টাকা পয়সায় যদি খরচ করি, বাচ্চারা যদি হাতেই কাজ না করে তাহলে এখানে তো করে কোনো লাভ নাই। তখন আমরা বাচ্চাকে বাসায় ফেরত নিয়ে আসি, তখন আমাদের টাকাও কম ছিল, তখন সেই থেকে বাচ্চা ছিল। যখন ওর দাদা মারা যাওয়ার পরে জমির অংশ ওর বাবা পায়, তখন আমরা এটাই বিক্রি করে সিদ্ধান্ত নিলাম যে বাচ্চার হাত এই সময় আমরা ঠিক করে নেই। তখন আমরা ঢাকায় যাই, ঢাকায় ওর বাবার বন্ধুর বাসায় যাই। ওর বাবার বন্ধুর বাসায় গিয়ে আমরা সবাই আলাপ করি যে কয়েকটা মেডিকেলে আমরা দেখব যেখানে ভালো হবে, ভালো ডাক্তার পাবো, অভিজ্ঞ ডাক্তার, সেখানে আমরা হাত অপারেশন করব। এরকম ভাবিয়ে আমরা আমার হাজব্যান্ড আর তার বন্ধু আমার মেয়েকে নিয়ে যায়। প্রথমেই ইসলামী ব্যাংক হসপিটালে যায়, ওখানে যাওয়ার পরেই এই ডক্টরকে দেখতে পায়, ওনার উপরে বোর্ড দেখতে পায়, ওনার কার্ড পায়, যিনি অনেক ভালো এখানে সার্জারি ডাক্তার। তখন আমার মেয়েকে নিয়ে ওনার চেম্বারে যায়। চেম্বারে যাওয়ার পরে উনি ওনার পরিচয় দেয় যে ওনার বাসা নাকি কুড়িগ্রাম, রাজারহাট, নাজিম খায়, এরকম করে পরিচয় দেয়। যখন দেয় তখন আমার হাজব্যান্ড ভাবে যে আমার দেশেরই লোক, এখানে করলে হয়তো বা ভালো হবে। তখন ওনাকে পরিচয় দেয়, তখন ডক্টর বলে এই বাচ্চার হাত ভালো হবে, 95% হাত ভালো করতে পারবো আমি, এরকম করে আমাদেরকে আশা দেয়। এরকম করে আশা দেওয়ার পরে আমার হাজব্যান্ডকে বলে যদি আপনারা এই ইসলামী ব্যাংক হসপিটালে অপারেশন করেন তাহলে 1,30,000 টাকার মতো লাগতে পারে। আর যদি আমার শেয়ারে ক্লিনিক আছে, তখন বলেনি যে আলম মেমোরিয়াল হসপিটালে আমার শেয়ারে ক্লিনিক আছে, তখন যদি সেখানে করেন তাহলে 70,000 টাকার মধ্যে করে দিতে পারবো। তখন আমার হাজব্যান্ড বলে যে আমরা গরিব মানুষ, আমরা 70,000 টাকা কোথায় পাবো, আমরা 50,000 টাকা দেবো। তখনই উনি বলেন যে না, 50,000 না, আপনি 60,000 টাকা দেন, আমি আপনাদের কাজটা ওকে করে দেব। তখন আমার হাজব্যান্ড বলে যে আমার কাছে তো এত টাকা নাই, আমি আমার বাসায় গিয়ে টাকাটা ম্যানেজ করে নিয়ে আসি। তখন আমরা জমির থেকে কিছু টাকা বায়না নিয়ে গেছিলাম। তখন আমার হাজব্যান্ড আমার মাকে আমাকে ওর বন্ধুর বাসায় রেখে আসে টাকা ম্যানেজ করার জন্য। টাকা ম্যানেজ করে মঙ্গলবার সকালে আমার হাজব্যান্ড ঢাকায় গিয়ে আবার পৌঁছার পরে বিকেলে আমরা ফোন দেই যখন ডক্টরের কাছে, ডক্টর বলে যে এখন আমাকে ফোন না দিয়ে রাত্রে ফোন দিয়ে আমি আপনার সঙ্গে এটা নিয়ে কথা বলবো। মানে মঙ্গলবার বলতে 29 তারিখ, ওনার সঙ্গে রাত্রে যখন কথা বলা হয় তখন আমার বন্ধুর হাজব্যান্ড কথা বলছে। তখন উনি বলে যে কাল সকালে আপনারা নিয়ে আসেন, 9টার মধ্যে নিয়ে আসবেন আলম মেমোরিয়াল হসপিটালে, সেখানে অপারেশন হবে।
এ কথা বলার পরে ওনারা মানে ফোন রাখে। তখন আমরা রাতটা ছিলাম ওনার কাছে। সকাল 9টার আগে আমরা রওনা হই আলম মেমোরিয়াল হসপিটালে। ওখানে আমরা যখন পৌঁছাই তখন আমাদেরকে ডাক্তার ফোন দিয়ে বলে আপনারা 8তলায় উঠে যান। তখন আমরা 8তলায় যখন উঠে যাই তখন ওখানকার লোক আমার হাজব্যান্ড কাছে একটা সিগনেচার নিয়ে নেয়। নেওয়ার ফলে ওনাদের ওখানকার থেকে একটা লোক আসে। আসার পরে বলে যে আসেন আপনাদেরকে আমরা কেবিন দেবো। এ কথা বলে আমাদেরকে 7তলা 803 নম্বর রুমে কেবিন দিয়ে দেয়। দেওয়ার পরে নার্সরা এসে আমাদের সঙ্গে কথা বলে, পরিচিত হয়, বলে যে এখানে অপারেশন করলে ভালো হবে, আমার বাচ্চার গা মাথা সব সত্যায় দেয়। দিয়ে এরকম করে বলে যে কিছুক্ষণ পরে অপারেশন শুরু হবে। আমার হাজব্যান্ড যখন নিচে যায় তখন ওনারা আবার এসে আমার হাজব্যান্ডকে খুঁজে বেড়ায়। তখন আমি বলি যে আমার হাজব্যান্ড নিচে গেছে, আসলে বলিয়েন আমাদের সঙ্গে দেখা করে যেন। ঠিক কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড যখন আসে আমরা বলি, তখন আমার হাজব্যান্ড ওনাদের কাছে যায়। ওনারা আবার আর একটা সিগনেচার নিয়ে নেয়, বলে যে বাচ্চাকে নিয়ে আমরা এখনই অপারেশন থিয়েটারে যাব। এ কথা বলে ওনারা আমার বাচ্চাকে নিয়ে যায়, আমার হাজব্যান্ডের সঙ্গে যায়। যাওয়ার পরে ওনারা অপারেশন থিয়েটারে আমার বাচ্চাকে যখন ঢোকায় তখন আমার হাজব্যান্ডকে ঢুকতে দেয়নি, ওই বাইরেই ছিল। আমি বারবার উপরে নিচে নামি, ওনারা আমাকে দেখে আর বলে টেনশন করিও না, তোমার বাচ্চা ঠিক হয়ে যাবে, এরকম করে বলে। এরকম করে 2-2.5 ঘন্টা পার হয়ে যায়। তখন ডক্টর আহসান হাবিব একবার বাইর হয়ে আসে। আসার পরেই বলে যে আমার হাজব্যান্ডকে বলে আপনার ওয়াইফ হয়তো বা কিছু খায়নি, ঠোঁট মুখ শুকায় গেছে, ওনাকে উপরে নিয়ে যা কিছু খাওয়াই দেন। তখন আমার হাজব্যান্ড আমাকে উপরে নিয়ে এসে রুটি কলা নিয়ে এসে বলে এগুলো খায় নাও, কিছুক্ষণ পরেই নাকি ময়নার অপারেশন সাকসেসফুল হবে, এরকম করে ডক্টর বলছে। উনি আমাকে এরকম করে বলল। তখন আমি রুটি কলা খাই। খাওয়ার পরেই আবার ডক্টর বলে যে আরও 1.5 ঘন্টার মতো লাগতে পারে। এরকম করে যখন বলে আমার হাজব্যান্ড আমাকে কান্না করার দেখে বলতেছে তুমি উপরে যাও, মনার কি অপারেশন আরও 1.5 ঘন্টার মতো লাগবে। এরকম করে যখন বলে তখন আমি তো কান্না করতে ধরে আরও 1.5 ঘন্টা লাগবে। তখন 1.5 ঘন্টা তো প্রায় হবে। তখন আবার ওরা অক্সিজেন নিয়ে নাকি দৌড়াদৌড়ি করতে ধরে। আমার হাজব্যান্ড যখন জিজ্ঞেস করে যে অক্সিজেন কেন, তখন নাকি বলে যে বাচ্চার জ্ঞান ফিরতেছে না, এখন ওকে অক্সিজেন দিতে হবে। অক্সিজেন দেওয়ার পরেও নাকি জ্ঞান ফিরতেছে না। আমি আবার নিচে যাই, যখন কাঁদতেছিলাম তখন ওখানে ওয়ার্ড বয় কি জানি না, দরজায় একজন শর্ট করে লোক, উনি হেলে আমাকে দেখে আমার হাজব্যান্ডকে, আমার সঙ্গে আমার হাজব্যান্ড ছিল, আমার হাজব্যান্ডকে নিচে ডাকলো। ডেকে বলতেছে আপনার ওয়াইফকে উপরে পাঠায় দেন। এরকম বলে আমার হাজব্যান্ডকে আরও বলছে যে বাচ্চার অবস্থা ভালো না, বাচ্চাকে আইসোলেশনে নিয়ে যাইতে হবে, এরকম করে বলছে। তখন আমার হাজব্যান্ড আমাকে নিয়ে উপরে আসি। আমার হাজব্যান্ড আমার আগে এগে আসলো। আসার পরে আমার মাকে লুকায় বলতেছে মনার নাকি অবস্থা ভালো না, ওকে অক্সিজেন দিতেছে, ওকে অন্য ক্লিনিকে নিয়ে যাবে। আমাকেও ডাকতেছে, মনার সঙ্গে যাইতে হবে। এদিক বেলি, মানে আমার নাম বেলি, তো বলতেছে ওক দেখেন, মনাক দেখেন, এখানেই থাকেন আপনারা, আমাকে ডাকতেছে। এরকম বলে আমাদেরকে ওই রুমে রেখে আমার হাজব্যান্ডকে নিয়ে অ্যাম্বুলেন্স ওরাই নিয়ে আসছে, বাচ্চাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার আমি তো কান্নাকাটি করতেছি, সবখানে ফোন করতেছি, নামাজ পড়েন, দোয়া করেন আমার বাচ্চার জন্য, এরকম করে বলতেছি। তখন ওরাই আবার আসলো, এসে বলতেছে বেডিংপত্র সব গোটাই নেন। আমার বাচ্চার এই জামা প্যান্ট সব আমার হাতে দিতেছে। তখন আমি বললাম যে কেন, আমার বাচ্চার হাত অপারেশন করতেছিলেন আপু, আমার মেয়ের জামা প্যান্ট খুলছেন কেন? ওনারা আবার বলতেছে যে বাচ্চার জামা প্যান্ট খুলে দিছি, কারণ বাচ্চাকে যখন আইসোলেশন রুমে ঢুকাই তখন আমরা সেখানকার পোশাক পরাই দেই। এরকম করে বলে আমার বাচ্চার জামা প্যান্ট সব আমাকে আমার মায়ের হাতে দেয়। তখন আমি কান্নাকাটি করতেছিলাম। ওনারাই আমার ব্যাগ বেটিংপত্র সব নিয়ে ওনারাই গাড়ি নিয়ে এসে আমাদেরকে গাড়িতে করে নিয়ে সেলিনা গ্লোব কি জানি সঠিক আমি জানি না, আমি খেয়াল করিনি, সেখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমি ভিতরে যখন ঢুকতে ধরি, ওনাদের লোকেরাই আমাকে নিয়ে ভিতরে ঢুকতে না দিয়ে আসি, আমাকে চেয়ারে বসায়। চেয়ারে বসার পরেই কিছুক্ষণ পরে আরিফ ভাইয়া আসলো। আমি আরিফ ভাইয়াকে বললাম ভাইয়া মনা কোথায়? তখন বলতেছিল যে তোমার মনা আর নাই। তখনই আমি কান্নাকাটি করতে ধরছিলাম। তখনই ওই ক্লিনিকের লোকেরা বলতেছে এখানে কান্নাকাটি করা যাবে না, তাড়াতাড়ি আপনারা চলে যান, এরকম করে বলতেছে। আমরা যে কান্নাকাটি করতেছি, ইতিমধ্যে ওরা অ্যাম্বুলেন্স নিয়ে এসে আমাদেরকে ধাক্কায় ধাক্কায় তোলাই দেন, এখানে আর দেরি করা যাবে না, এরকম করে চলে ধাক্কায় ধাক্কায় আমাদেরকে ভিতরে ঢোকায় দেওয়ার পরে ওনারা কিছু দূর আসার পরেই
ড্রাইভার বলতেছে, ভাইয়েরা শোনেন, বাচ্চা তো ছোট, অপারেশন করছে, এখানে গোসলটা করায় নিয়ে গেলে ভালো হইতো। তখন আমার হাজব্যান্ড বলতেছে যে না, বাচ্চাকে আমরা দেশে গোসল করাবো, এরকম করে বলতেছে। এখন আমার মাথায় ক্যাচ করতেছে যে ওনারা হয়তো এই কাজটা করছে জন্য ওরা আমাদেরকে গোসল করে কাপড় পরাই দিলে তো আমরা দেখতে পারতাম না পেটটা, ওই জন্য এরকম চালাকি করছিল। ওই ড্রাইভার আবার কিছু দূর আসার পরেই অন্য ড্রাইভারকে গাড়িতে উঠায় দেয়, দিয়ে গাড়িতে যখন উঠায় দেয় তখন ওই ড্রাইভার অনেক বগুড়া পর্যন্ত আসে। বগুড়া পর্যন্ত আসা পর্যন্ত ওই ড্রাইভার 4 বার গাড়ি থেকে নেমে এদিক যায় ফোনে কথা বলে, ওদিক যায় ফোনে কথা বলে। আমরা যখনই বলি যে বাচ্চা নিয়ে আমরা যাব, লাশ নিয়ে যাব, আপনি এরকম করতেছেন কেন? উনি বলে আমার গাড়িতে গ্যাস নাই, আমি কথা বলতেছি, আমি টয়লেটে যাইতেছি। উনি এরকম করে বারবার কথা বলতেছিল। আমার হাজব্যান্ড যখন এরকম দেখি, যখন ওনাকে মারতে গেছিল যে আপনারা কি তামসা শুরু করছেন, আমরা লাশ নিয়ে যাব আর আপনার রাতের বেলা আমাদের এরকম করতেছেন, উনি তারপরেও গায়ে লাগাইতেছিল, বলতেছে যে আমি গাড়ি নিয়ে আসি। গাড়ি নিয়ে কথা বলে ওনারা আধা ঘন্টার মতো, উনি অনেক দূরে, উনি তারপরেও আসে না। তখন আমার হাজব্যান্ড এবং তার বন্ধু ওখানে মাইক্রো স্ট্যান্ডে যাওয়ার গিয়ে আবার আর একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসে আমাদেরকে বলতেছে যে লাশটা বাইর করবো, পিছনের দরজাটা খুলে দেন। ওনারা সেটাও আমাদেরকে খুলে দিচ্ছে না। তখন আমার হাজব্যান্ড রাগ দেখায়, দরজা খুলে লাশ অন্য গাড়িতে নিয়ে আমরা চলে আসি। তখন পর্যন্ত আমরা জানি না। এখানে একটু প্রশ্ন রয়েছে, যখন আপনার হাজবেন্ড এক গাড়ি থেকে ডেড বডি অন্য গাড়িতে যখন উঠালো, তখন কি ডেড বডির উপরে সাদা কাপড় ছিল? না, ওনাদের মানে আমাদের দেয়া যে ওড়না ছিল ওখানে ওনাদের এই পোশাকটা পরানো ছিল আমার মেয়ের গায়ে। এই পোশাকটা পরানো ছিল হ্যাঁ উপরে? হ্যাঁ। তখন আপনারা দেখতে পারেননি যে তার পেট না, পেট একদম নাভির নিচে কাটা ছিল। এই কাপড়ের তলে আবার আমার মেয়ের এই পেনটা পরানো ছিল, পেনটা দিয়ে নাভির উপর পর্যন্ত ঢাকা ছিল। তখন আমরা নিয়ে আসি, ওখান থেকে নিয়ে আসার পরে আমরা বাসায় নিয়ে আসি। আমরা তখনও পর্যন্ত জানি না যে আমার মেয়ের পেটটা এরকম করে ওরা কাটছে। ইতিমধ্যে আমরা অসুস্থ, কান্নাকাটি করতেছি। যখন গোসল করায় মৃতদেহকে, যারা গোসল করায়, তারা গোসল করাতে গিয়ে আমার এই ননদ, উনি যখন আমার মেয়ের পেন একদিকে কাটছে, কেটে যখনই খুলবে তখনই দেখে আমার মেয়ের পেটের এদিক থেকে এদিক কস্টেপ মারানো। কস্টেপটা যখনই তুলে দেখে তখনই দেখে 15টার ঊর্ধ্বে 20টার হয়তো বা কাছাকাছি, আমি সঠিক জানি না কতটা সেলাই পড়ছে। পুরো পেটটা আমার মেয়ের পেটে সেলাই। তখনই ইনি বলছে, আমার ভাসুর আছে কাউন্সিলর, তাকে ডাকছে যে মেয়ের হাতের অপারেশন করতে গেছে, পেট কেন কাটা? তখন আমার হাজব্যান্ড ফোন দিয়ে পাঠায় দিছে, আমার ভাসুর ফোন পাঠায় দিছে যে ফোনে ছবি তুলে নিয়ে আসো দেখি। তখন আমার ভাসুর ছবি তুলে নিয়ে আমার হাজব্যান্ডকে দেখাইছে যে তুই হাতের অপারেশন করতে গেছিস না পেটের অপারেশন করতে গেছিস। তখন তো ওই দেখে হতবাক যে না, আমার মেয়ে তো হাতের অপারেশন করতে গেছি। হাত ইতিমতো ওরা অপারেশনও কিছু করছে। তখন আমার হাজব্যান্ড যখন কান্নাকাটি করছে তখন পুলিশেরা আসছে, এসার পরে বলছে আপনাদের কাগজপত্র কই? তখন আমরা বলছি যে, তখন আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞেস করি, আমার হাজব্যান্ড আমার কাগজপত্র না, আমাদেরকে কিছুই দেয়নি, শুধু যে আমরা যেখানে গেছি আইসোলেশনের রুমে ঢুকেছে সেখানকার কাগজটা দিছে, কিন্তু আলম মেমোরিয়াল হসপিটালে যেখানে মারা গেছে কিনা, যেখানে আমরা ভর্তি ছিলাম, সেখানকার কোনো কাগজে আমাদেরকে দেয়নি। আমরা তো সেটা ভাবি নাই যে আমরা এতটা এইরকম বিপদে পড়বো, আমরা এটাই তো কখনোই ভাবি নাই। মানে পুলিশেরা বলছে যে তোমাদের কাছে তো কোনো ডকুমেন্টস নাই, এখানে আমরা কি করব, এরকম করে বলছে। আর আমাদের যে গ্রামে যত মানে যারা আছে তারা বলছে যে বাচ্চাটাকে সারা দিয়ে মানে এরকম কষ্ট তো দিয়ে দিছে, আমরা মাটিটা এখন দিয়ে দেই, তারপরেই দেখা যাবে, চিন্তা ভাবনা করে কি করা যায়। আমরা তো বাবা মা, আমরা তো সেটা নিয়ে এখনো বুঝতে পারিনি যে কি হবে না, আমরা তো এটা বুঝতে পারিনি। তার হাত অপারেশন করতে গিয়েছি, ওনারা কেন পেট কাটলো এরকম করে? আচ্ছা, আপনারা কি এই বিষয় নিয়ে কোনো মামলা মোকদ্দমা করেছেন কিনা? হ্যাঁ, আমার হাজব্যান্ড ঢাকায় গিয়েছে, কালকে মামলা হয়েছে, আমার হাজব্যান্ড চলে আসছে সেখান থেকে। এখন সেরকম কিছু হয়নি। আমরা এখানকার মানে ডিসি অফিসে গিয়েছিলাম, ওনারা বলছে যে ঢাকায় মামলা করে নিয়ে আসার পর যখন ওখান থেকে আমাদেরকে পারমিশন দিবে তখন আমরা লাশ ওটাই নিয়ে আমাদের পোস্টমর্টম করা লাগে না কি করা লাগে সেটা আমরা করব, এরকম করে ওনারা বলছে। এই জন্য আমরা ঢাকায় গিয়ে আগে মামলাটা করে আসলাম। ঢাকায় গিয়ে মামলা করেছে? হ্যাঁ।
পদক্ষেপ কি যে আইনগত ব্যবস্থা আমার হাজবেন্ড না, আমার সন্তান তো পৃথিবী থেকে চলে গিয়েছে না। আমি প্রধানমন্ত্রীর কাছে এটাই বলি, আমি কিন্তু একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা কিন্তু দেশ স্বাধীন করছিল দেশে শান্তি আনার জন্য। এরকম করে কিন্তু আমাদেরকে নির্যাতিত হওয়ার জন্য কিন্তু আমাদেরকে জন্ম দেননি। আমার বাবা দেশ স্বাধীন করেছিল সুশান্তিভাবে সবাইকে বেঁচে থাকার জন্য। আমি প্রধানমন্ত্রীর কাছে এটাই দু হাত তুলে মিনতি করি যে আমার সন্তান তো চলে গিয়েছে, আর কখনোই আসবে না, আর যেন কোনো মায়ের বুক এরকম করে খালি না হয়। আমি পয়সা কিছুই চাওয়ার নাই। আমি ওনার কাছে টাকা নেব না। উনি যদি আমাকে 20 লাখ দেওয়ার অফার করে, আমি ওনাকে 40 লাখ দেবো। আমার সন্তানকে আমার বুকে ফেরত দিতে হবে। আমি এটাই বলতেছি, আর কিছুই বলতেছি না। অনেক বাবা মা আছে, তারা যেন এরকম। আর আরও একটা কথা বলি যে অপারেশন হওয়ার পরে যখন লাশটা গাড়িতে উঠায় দেয়, ওরা আমাদের অপারেশন খরচে 50,000 নিয়ে নিচ্ছে, সেটা আমাদেরকে ফেরত দেয়। কেন ওরা এটা আমাদেরকে ফেরত দেয়? মানে চাচ্ছেন যে ডক্টর এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে আপনাদের সঙ্গে, তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটাই তো চাচ্ছেন? হ্যাঁ, এটাই চাচ্ছি। সঠিক বিচার চাইছি। আপনার লাস্ট কোনো কিছু বলার আছে কি? আমরা ভিডিওটা শেষ করব। আর কিছু আছে নাকি তোর বলার আছে, হ্যাঁ অনেক বলার আছে। সেটা হলো যে ওরা যখন বুঝতে পারছে আমরা এই পেট কাটাটা জানতে পারছি, তখন ওরা অনেক মাধ্যমে, ফোনের মাধ্যমে লোক পাঠায় দিয়ে ওরা আমাদেরকে টাকার লোভ দেখাচ্ছে যে আমরা আর্থিক সহযোগিতা তো আপনাদেরকে করব, এটা বেশি বাড়াবাড়ি না করলেই ভালো হয়। ওরা এরকম করে আমাদেরকে লোভ দেখাচ্ছে। মানে যখনই এটা পত্রপত্রিকায় বা বিভিন্ন গণমাধ্যমে নিউজ আসছে, তখনই মানে তারা হসপিটাল থেকে আপনাদের সঙ্গে আপোষ হওয়ার চেষ্টা করছে, এই ধরনের কোনো কিছু? হ্যাঁ, আমাদেরকে আর্থিক সহযোগিতা করার লোভ দেখাচ্ছে। আর্থিক সহযোগিতা? আপনাকে আর্থিক সহযোগিতা করলে কি আপনার বাচ্চা আপনি ফিরে পাবেন? আমি কখনোই ফিরে পাবো না। আমি ওনার কাছে টাকা নেব না। উনি যদি আমাকে 20 লাখ দেওয়ার অফার করে, আমি ওনাকে 40 লাখ দেবো। আমার সন্তানকে আমার বুকে ফেরত দিতে হবে। আমি এটাই বলতেছি, আর কিছুই বলতেছি না। অনেক বাবা মা আছে, তারা যেন এরকম। আর আরও একটা কথা বলি যে অপারেশন হওয়ার পরে যখন লাশটা গাড়িতে উঠায় দেয়, ওরা আমাদের অপারেশন খরচে 50,000 নিয়ে নিচ্ছে, সেটা আমাদেরকে ফেরত দেয়। কেন ওরা এটা আমাদেরকে ফেরত দেয়? তো প্রিয় দর্শক, আমরা আজকে এখানে ভিডিওটা শেষ করব। আপনারা কিন্তু ইতিমধ্যে চিটংয়ের একটি ঘটনা দেখেছেন। 5 বছরের আয়াতের সঙ্গে কি নৃশংসতা হয়েছে, তাকে 6 টুকরা করে হত্যা করেছে। কি অপরাধ ছিল আয়াতের? তেমনি আজও কিন্তু মাইশা নামের একটি মেয়েকে হসপিটালে নিয়েছে হাতে চিকিৎসা করানোর জন্য। তিনি কিন্তু লাশ হয়ে ফিরে এসেছেন তার নিজ গ্রামের বাড়িতে, কুড়িগ্রামে। তো দর্শক, আমরা একটু মাইশার আম্মুকে যদি সরিয়ে আমরা একটু মাইশার কবরটা একটু দেখাতে যাচ্ছি। আপনারা একটু যদি সরেন, মাইশার আম্মু যেখানে দাঁড়িয়ে আছে, প্লিজ দর্শক দেখুন, তার পিছনে কিন্তু মাইশার কবরটা আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন। তার পিছনেই কিন্তু মাইশার কবর। 6 বছরের মাইশা শুয়ে আছে কবরে। জানি না এই ধরনের নৃশংসতা কবে শেষ হবে। যারা এই ধরনের ন্যাক্কারজনক কাজ করছে তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেই দাবি মাইশার পরিবারে। দর্শক, আজকে এ পর্যন্তই। পরবর্তী কিছু আমরা আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন।